আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা, এবং সর্বোপরি সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। অতীতের ধারাবাহিকতায় পে স্কেল নিয়ে কিছু কথা বলার জন্য আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম। পে স্কেল নিয়ে তেমন কোনো খুশির কোনো সংবাদ এই মুহূর্তে নাই। যে যেখানে যে খবরগুলো শোনা যাচ্ছে বা পাওয়া যাচ্ছে এগুলো আসলে তেমন কোনো ভিত্তি নাই। বিভিন্ন খবর বিভিন্ন সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপ অ্যান্ড ডাউন হয়, মানে আসে। আসলে এইগুলোর কোনো নির্ধারিত মানে কোনো এগুলো এগুলো কোনো মানে ইয়ে হচ্ছে ভালো কোনো জায়গা থেকে বা নির্ভরতাপূর্ণ কোনো জায়গা থেকে এই খবরগুলো প্রকাশিত হয়েছে এবং কোনো সত্যতা পাওয়া যায় না। তো বেসিক্যালি যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমি হাজির হলাম সেটা হচ্ছে, আপনারা অনেকে খেয়াল করছেন কিনা জানি না, গতকাল সোশ্যাল মিডিয়াতে একটি খবর, বেশ আলোচিত একটি খবর আসছিল পে স্কেল নিয়ে। সেটা হচ্ছে বর্তমান পে স্কেলের বেতন ভালো না লাগলে চাকরি ছেড়ে দিতে পারেন। আমি কথাটা আবার বলতেছি যে বর্তমান পে স্কেলের বেতন ভালো না লাগলে চাকরি ছেড়ে দিতে পারেন। এই কথাটা বলছেন একজন আমাদের বর্তমানের আলোচিত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি কয়েকদিন আগে সরকারি বেতনভুক্ত আইনজীবী ছিলেন। কর্মকর্তা বা কর্মচারী নাই বলে একজন আইনজীবী ছিলেন। আমার মনে হয় এখন আপনার সবাই বুঝে গেছেন, তিনি হচ্ছেন আমাদের প্রাক্তন সরকারি আইনজীবী, অর্থাৎ যাকে যে ইয়ে বলে আর কি, অ্যাটর্নি জেনারেল বলে, যিনি কিনা হচ্ছে অ্যাটর্নি জেনারেল পদটা হচ্ছে সরকারের প্রধান আইনজীবী আর কি, সরকার বেতনভুক্ত একজন প্রধান আইনজীবী। খেয়াল করে বিষয়টা, তিনি বলছেন এই কথাটা যে বর্তমান পে স্কেলে বেতন ভালো না হলে চাকরি ছেড়ে দিতে পারেন। এখন তার মতো মানুষের কাছ থেকে তো এই ধরনের কথাই স্বভাব হয়, এটা স্বভাব উচিত বা স্বভাব মানে বলাটাই মানে সমীচীন। কেন আমি কথাটা বলতেছি, যে লোক এক সপ্তাহ আগে চাকরি ছেড়ে এক সপ্তাহ পর নির্বাচন করার জন্য এক সপ্তাহ আগে চাকরি ছেড়ে দিয়ে সে নির্বাচনে দাঁড়ায়, তার নৈতিকতা কতটুকু এটা বলার অপেক্ষা রাখে না। যাক, আমি রাজনীতির আলোচনাতে এখন আসিনি। কি কথাগুলো বলছে সেই কথাগুলো একটু শুনি বা একটু বোঝার চেষ্টা করি। প্রথম আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন, বর্তমান বেতন স্কেলের বেতন ও সুযোগ সুবিধার মধ্যে কাজ করতে অনিচ্ছুক সরকারি কর্মকর্তারা চাইলে ব্যাক অ্যান্ড ব্যাগেজ সহ চাকরি ছেড়ে দিতে পারেন। সরকারি সেবায় দুর্নীতি ও ঘুষের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে বলে তিনি জোর দেন। কথাগুলো বুঝতেছেন? কথাগুলো ভালো করে বুঝেন যে এই বর্তমান বেতন ভাতার সুযোগ সুবিধার মধ্যে কাজ করতে অনিচ্ছুক তারা ব্যাগ অ্যান্ড ব্যাগেজ কোথায় চলে যেতে পারেন। তাহলে তার ব্যাগ অ্যান্ড ব্যাগেজ গোছা তার মতো হচ্ছে অধিক লাভবান কোন পেশাতে, যেমন তিনি যেন অধিক লাভবান পেশাতে ওই সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করে সরকার রাজনৈতিক দলের একটু নির্ধারিত একটা রাজনৈতিক দলের লেজভিত্তি করে তাদের মান জয় করে তাদের খেয়াল খুশির মতো কাজ করে সরকারি টাকায় তার একটি নির্ধারিত কোনো রাজনৈতিক দলের মন খুশি করে সরকারি চাকরি ছেড়ে সরকারি সুযোগ সুবিধা ছেড়ে এসে ওই রাজনৈতিক দলের নাম লেখায় মন্ত্রী হয়েছে। তার মুখে এই ধরনের কথা সব পাওয়াটাই উচিত। এবং আমাদের দেশের রাজনৈতিক দলের নেতা তিনি, এখন বর্তমানে আবার আইনমন্ত্রী, তার মুখে কথা সব পাবেন, তাকে আমার মুখে সব বলে। তার মানে ভাবটা এমন যে যারা চাকরি করে, যারা জাতীয় স্কুলের অন্তর্ভুক্ত, যারা নতুন পে স্কেলে যাচ্ছেন তারা মানুষ না। তিনি এখন অনেক বড় মানুষ হয়ে গেছেন, এখন তিনি এমন মন্ত্রী। কয়েকদিন আগেও তিনি সরকারি বেতনভুক্ত আইনজীবী ছিলেন, এখন তিনি মন্ত্রী হয়ে গেছেন, তো এখন অনেক এলিট লেভেলে চলে গেছেন। গত শনিবার আপনি ঝিনাইদহ শৈলকুমার ডিগ্রি কলেজে দলীয় নেতাকর্মীদের সংবোধন অনুষ্ঠানে বক্তব্য থেকে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, রাজনীতি কোনো ব্যবসা না।
ভূতের মুখে রাম নাম। তিনি বলেন কেউ যদি ভয়ভীতি প্রভাব খাটিয়ে কোটি কোটি টাকা কারণে সাফল্য দেখেন তবে তার রাজনীতি থাকার কোনো অধিকার নেই। তাহলে তিনি কি করতে আসছেন? দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে আশ্বাস দিয়ে বলেন সরকারি অফিস আদালত থেকে ঘুষ বা কমিশন চাইলে আমাদের জানান। ভালো কথা। গত 12 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে জাতীয় দল ক্ষমতা আসার পর সব সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রিসভা অন্তর্ভুক্ত হওয়ার পর এটি ছিল ঝিনাইদহ তার প্রথম সফর। এর আগে ঝিনাইদহ শহরের সার্কিট হাউসে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা আইনকে নিজস্ব গতিতে চলতে দেব। কেউ যদি এটাকে দুর্বলতা মনে করে, অস্থিরতার সৃষ্টির চেষ্টা করে, কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই সাধারণ রুটিন কথা যেগুলো বলা হবে। এই হচ্ছে মূল যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, যে আমরা যখন যে কাজ থেকে চলে আসি সেই বিষয়টাকে আমরা অতি দ্রুত ভুলে যাওয়ার চেষ্টা করি, ভুলে যেয়ে আমরা তখন সুশীল হয়ে যাই। কয়েকদিন আগেও জনাব এই আইনমন্ত্রী সাহেব এখন সরকারি বেতনভুক্ত একজন আইনজীবী ছিলেন, তখন কিন্তু এই পে স্কুলের আশায় তিনি বসে থাকতেন। কারণ জুডিশিয়ারিতে নতুন পে কমিশন গঠিত হয়েছে, তারা রিপোর্ট দিচ্ছে। এখন তিনি অনেক বড় বড় কথা বলেছেন যে যাদের পোষাবে না তারা ব্যাগেজ গোছা এখান থেকে চলে যান, চলে যেয়ে হয়তো নতুন কোনো পেশা তার মতো নতুন কোনো পেশায় যুক্ত হন, হয়ে কাজ করে। এখন বিষয় তার মতো তো এদেশে সবাই তো তার মতো সুবিধা লোভী মানুষ না, যে নীতি নৈতিকতা বহির্ভূত মানুষও না, যে ইচ্ছা করলে একটা পেশা ছেড়ে অনৈতিক ভাবে সুযোগ সুবিধা গ্রহণ করে সুযোগ সুবিধা দিয়ে অন্যদের দিয়ে এসে আবার নিজের আখের গোছানোর কাজ করা তো সবাই করে না। এখন তার মুখে ভূতের মুখে রাম নাম। এই হচ্ছে আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিত্বের কথাবার্তা। রাজনৈতিক ব্যক্তিত্ব যারা দেশের রাজনীতি নিয়ে আলোচনা করে, যারা দেশের কল্যাণে কাজ করে, যারা দেশের মানুষের কল্যাণের কাজ করার কথা, তারা এইভাবে যদি মানে গঠনমূলক কথা ছাড়া অগণতান্ত্রিক কথা যেটাকে বলা হয়, একবারে আনপার্লামেন্টারিয়ান কথাবার্তা, নন পার্লামেন্টারিয়ান কথাবার্তা যেটাকে বলে অগণতান্ত্রিক, এখানে কথাবার্তা বলা আসলে অযৌক্তিক। হ্যাঁ, সমস্যা আছে, সমাধান আছে। সরকারের আমাদের দেশে অর্থনৈতিক সমস্যা আছে, তার জন্য এইভাবে কাউকে আক্রমণ করে কথাবার্তা, কাউকে ছোট করে কথাবার্তা বলা, এই অধিকার তো তাকে কেউ দেয়নি। হতে হলে তিনি আইনমন্ত্রী হয়ে গেছেন, ভালো কথা। তার মানে তিনি কারো মানবাধিকার লঙ্ঘন করবেন, এটা তো যুক্তিযুক্ত না। তাকে কাউকে আঘাত করে কথাবার্তা বলবেন, এটা তো যুক্তিযুক্ত না। কেন আমি কথাগুলো বলতেছি, দেখেন আমরা যারা রাতের স্কুলে আত্মভুক্ত কর্মচারী, আমরা পে স্কেল চাচ্ছি, এটা অন্যায্য কোনো চাওয়া না, ন্যায্য অধিকার আমরা চাচ্ছি। ন্যায্য অধিকার চাইতে গিয়ে তো আপনি কাউকে এভাবে ধমক দিয়ে কাউকে আপনি এভাবে মানবাধিকার লঙ্ঘনমূলক কথা বলতে পারেন না, অধিকার লঙ্ঘন করে কথা বলতে পারেন না। বিগত প্রধানমন্ত্রী বলেছিলেন না, কোটা আন্দোলনের, কোটা অধিকার আন্দোলনে বলছিলেন না যে ওই যে মুক্তিযুদ্ধের নাতিপুতির চাকরি দিব না, কি রাজাকারের নাতিপুতির চাকরি দিব? একটা কথা দিয়ে কিন্তু একটা সরকারের পতন হয়ে গেছে। তো এই জন্য কথাবার্তা একটু হিসাব করে, একটু বুঝে শুনে, একটু ধৈর্য ধরে বলা সবারই উচিত। কখন কোন কথা মানুষের মনে আঘাত করে, কখন কোন কথা বড়দের মধ্যে সুলিঙ্গ ঘটায়, এটা বলা কিন্তু মুশকিল। অতএব এইভাবে হুট করে কথা বলা উচিত না। কারণ এই জন্য উনার উদ্দেশ্যে কথাটা বলতেছে, উনি তো রাজনৈতিক কোন ব্যক্তিত্ব না, উনি রাজনৈতিক সেরে গেছেন স্বার্থ সিদ্ধির জন্য, স্বার্থ সিদ্ধির জন্য রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে গেছেন। রাজনৈতিক লিডার কখনো এইভাবে কথা বলে না। রাজনৈতিক লিডার তো আরো আছে, হয়তো তাদের আরো অন্য সমস্যা থাকতে পারে, কিন্তু এই ধরনের জনগণের সুবিধার পরিপ্রেক্ষিতে যাওয়ার পরিপ্রেক্ষিতে এইভাবে কথা একজন রাজনৈতিক ব্যক্তিত্বের মুখে সাদা না। বা তিনি যদি রাজনৈতিক ব্যক্তি হতেন তো তিনি এইভাবে কথা বলতে পারতেন না, কথা বলা উচিত না।
একজন ভালো রাজনৈতিক ব্যক্তিত্ব অবশ্যই জনগণের কল্যাণের কথা ভাবে, জনগণের ভালোর কথা ভাবে, জনগণের আশা আকাঙ্ক্ষার কথা ভাবে, জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করার চেষ্টা করেন। হয়তো বিভিন্ন সীমাবদ্ধতার কারণে অনেক সময় তারা হয়তো দেশের বা জনগণের অনেক কথা রাখতে পারেন না, কিন্তু এইভাবে এই ধরনের অগণতান্ত্রিক কথা বলা যদি প্রকৃতপক্ষে রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব হওয়া বা তিনি যদি হতেন বলতে পারতেন না। এটাই হচ্ছে পার্থক্য রাজনৈতিক সুস্থ রাজনৈতিক ব্যক্তির সাথে একজন মানে সাধারণ মানুষের কথাবার্তা বা অন্য ধরনের মানুষের কথাবার্তা, একজন আমলার কথাবার্তা বা একজন আইনজীবীর কথাবার্তা, এটাই পার্থক্য। এই পার্থক্যটা চোখে আঙুল দিয়ে বুঝে দিল। তাই আমরা রাজনৈতিক নেতাকর্মীদের যতই দোষ দিই, যতই বলি তারা খারাপ, দেশের প্রকৃত উন্নয়ন কিন্তু রাজনীতিবিদদের হাতে দিয়েই হবে। হতে পারে তাদের অন্যান্য বিভিন্ন সমস্যা থাকতে পারে, হতে পারে তারা সকলেই ভালো না, কিন্তু তারপরেও দেশের প্রকৃত উন্নয়ন রাজনীতি ব্যক্তিত্বের হাত ধরেই হয়। এটা অস্বীকার করার বুদ্ধি নেই। গণতন্ত্রের পতাকার রাজনৈতিক দলের নেতা কর্মীরাই বা রাজনৈতিক ব্যক্তিত্বরাই বহন করে। কর্মকর্তা কর্মচারীরা, আমলা ব্যুরোক্রেটরা গণতন্ত্রের পতাকা বহন করে না। তারা যেটা বহন করে হচ্ছে মানে কি বলবো এটাকে, সে যাই হোক, আমি আর খারাপ কোনো কথা বলতে চাচ্ছি না। আর তারা যে কি মনের সাথে বহন করে, এই যে বর্তমান আইনমন্ত্রীর কথা শুনে বোঝা যায়। ধরবো মারবো কাটবো বললে সমস্যার সমাধান হয় না। সমস্যার সমাধান করতে হলে আলোচনা দরকার। সমস্যার সমাধান করতে হলে সমস্যা গভীরে গিয়ে সমস্যাকে বুঝতে হবে, তারপর সমাধানের জন্য আগাতে হবে। তো সর্বশেষ যে কথাটা বলবো, যে পে স্কেল, আমরা আমাদের ন্যায্য অধিকার চাই, আমরা আমাদের সুষম অধিকার চাই। তার জন্য আপনি যে বলতে পারেন না যে না লাগলে চলে যান, ভালো না লাগলে চলে যান। কজনকে দাঁড়াবেন এভাবে? তখন আপনারা চলবেন কিভাবে? সবাই যদি চাকরি ছেড়ে দেয়, দেশ চলবে কিভাবে? কারণ একটা তো চাকরি করা লাগবে। যাকে আনবেন সে তো এই কথা দুদিন পর এই কথাই বলবে, তখন যে যখন এই কথা বলবে তাকেই তখন তাড়াবেন? এটা কোনো সমস্যার সমাধান না, এটা সমস্যার সমাধান না। মাননীয় মন্ত্রী, সমস্যার সমাধান আলোচনা করেন, সমস্যার সমাধান তাকে বোঝান, সমস্যার প্রকৃত সমাধান করার চেষ্টা করেন, তাহলে সমাধান আসবে। এবং এভাবে পৃথিবীতে প্রকৃত সমস্যার সমাধান হয়। তো এতক্ষণ অনেক কথাই বললাম। সবচেয়ে বড় কথা, পে স্কেল নিয়ে আপাতত কোনো খবর নাই। হয়তো এই ঈদের আগে তেমন কোনো খবর হওয়ার সম্ভাবনা কম। আগামীতে নতুন কোনো খবর পেলে সেটা নিয়ে আলোচনাতে আসবো। থ্যাংকস ফর ওয়াচিং। আনটিল দেন, আল্লাহ হাফিজ। ধন্যবাদ সবাইকে।